আর কয়েক মাসের মধ্যেই শুরু হতে চলেছে টেট এক্সাম। সেই টেট এক্সাম পাস করতে হলে তোমাকে থিওরিটা খুব ভালোভাবে পড়তে হবে। প্রত্যেকটা থিওরি তুমি খুঁটে, খুঁটে যদি পড়ো তবেই কিন্তু তুমি সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। অন্যথায় তুমি যতই এমসিকিউ কোয়েশ্চেন করো না কেন এর কোনো শেষ নেই। কাজেই প্রত্যেক স্টুডেন্টদের বলব যারা এক্সাম দিচ্ছ বা যারা এক্সাম দিতে চলেছ টেট এক্সাম, তো প্রত্যেকেই ১ম এ যেটা করবে সেটা হচ্ছে টেক্সট যে বইটা আছে সেটা ভালোভাবে খুঁটে, খুঁটে পড়ো। থিওরিটা ভালোভাবে পড়ার পরেই তুমি এমসিকিউতে প্রবেশ করো। তো আজকে আমরা মোটিভেশন থেকে মোটিভেশন খুব ছোট্ট একটা চ্যাপ্টার, সেখান থেকে আমরা শেষ করার চেষ্টা করব, ক্লিয়ার করার চেষ্টা করব কনসেপ্ট। তো মোটিভেশন বিষয়ে আজকে পড়ব। তো চলো যে মোটিভেশন এখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন এসে থাকে। তো সেই মোটিভেশন বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। মোটিভেশনটা কি? তোমাদের ১ম এ জানতে হবে। যেটা প্রবলেম হয় যারা অন্যান্য সাবজেক্টে যারা আছো বা হঠাৎ করে এই টেট এক্সাম যারা দিচ্ছ, সেখানে এই সাইকোলজি চ্যাপ্টারটা এমন একটা বিষয় খুব কঠিন বলে মনে হয়। মানে সমস্ত উত্তরই একই রকম মনে হয়। সেজন্যই আমি বলব প্রত্যেকটা বিষয় খুঁটে, খুঁটে পড়ো, দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আগে বিষয়টা জানো, জানার পর তারপর সেখান থেকে এমসিকিউ করার চেষ্টা করো নিজে, নিজে এবং সেখান থেকে প্র্যাকটিস সেটগুলো পড়ো। বিষয়টা জানো আগে। কিন্তু এখানে মোটিভেশন যে আমাদের সিলেবাসে যেটা আছে মোটিভেশন মানে প্রেরণা। প্রেরণাটা কি? সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রেরণাটা হচ্ছে এমন একটি শক্তি যেটা তোমাকে কাজ করতে সাহায্য করবে। ধরো তোমার জীবনের লক্ষ্য হচ্ছে আমাকে একটা সার্ভিস পেতেই হবে। সংসারে অভাব অনটন লেগেই আছে। তাহলে এই যে অভাব অনটন, অভাব থেকেই তো চাহিদা সৃষ্টি হয়। তো তোমার জীবনে অভাব কি? না আমাকে একটা সার্ভিস পেতেই হবে। যেভাবে হোক আমার সংসারের হালটা ধরতে হবে। তাহলে তোমাকে ওই অভাবটা থেকে তোমার চাহিদা তৈরি হবে। এবং ওই চাহিদা পূরণ করার জন্য তোমার একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করবে। যেভাবেই হোক চাহিদা একটা পূরণ করতে হবে। এবং সেটা তুমি যদি ঠিক রেখে থাকো চাহিদা পূরণ করবে এবং পূরণ করার জন্য একটা লক্ষ্য স্থির করবে। না আমি যত সমস্যা হোক না কেন আমি এই লক্ষ্যে স্থির করেই আমি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবো। লক্ষ্য যখন স্থির করবে তখন উদ্দেশ্যটা লক্ষ্যটা পূরণ হয়ে যাবে। পূরণ হলেই চাহিদার তৃপ্তি আসবে। তাহলে মোটিভেশন এমন একটি বিষয় বা এমন একটি কাজ যে কাজটা তুমি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট করতে না পারছো সে তোমাকে ছেড়ে যাবে না। যে মোটিভেশনের ক্ষেত্রে একজন শিক্ষক তার প্রেরণা জাগাতে পারে, তার মোটিভেশনের যে চাহিদাটা জাগাতে পারে যে তুমি পড়াশোনা করো, পড়াশোনার মধ্যেই সবকিছু আছে। তুমি যেমন পড়াশোনা করবে তার ফল ঠিক পাবেই পাবে। যদি তুমি ঠিকঠাক পড়াশোনা করো তো অবশ্যই কারো ক্ষমতা নেই তোমাকে চাকরি দেবে না। পড়াশোনা ঠিকঠাক যদি করো চাকরি তোমার হবেই। তো এমনভাবে আমরা যারা আছি, টিচার যারা আছেন তারা স্টুডেন্টদের যখন পড়াবেন তখন এমনভাবে মোটিভেশন করবেন যাতে তার পড়ার গতি যাতে আরো বেড়ে যায়। তখন সামনে এক্সাম। তোমাকে যদি বলা হয় চলো একটু ঘুরে আসি। তুমি কি করবে? না আমি যেতে পারব না। কারণ কি? আমার এক্সাম আছে। তাহলে যে এক্সাম আছে আমি যেতে পারব না এই কাজটা তুমি নিজে করছো না, পেশনাও তোমাকে করাচ্ছে। তোমাকে বলছে না এখন যাওয়া যাবে না। তোমার এক্সাম, তুমি এক্সাম দেবে। সেজন্য তোমাকে পড়তে হবে। এবং এই মোটিভেশনটা কি? যতক্ষণ পর্যন্ত কাজটা কমপ্লিট না হবে ততক্ষণ তোমাকে ছেড়ে যাবে না। মনোবিদ সুইপাট বলছেন যে বিভিন্ন ধরনের চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল আচরণ ব্যক্তি করে সেটাই কিন্তু প্রেরণা বা মোটিভেশন। আমার যদি এখন খিদে পায়, আমি খাবার খেতে যাবো নিশ্চয়ই। পিপাসা পেলে জল খেতে যাবো। নিশ্চয়ই মুড়ি খাবো না। তো কাজেই প্রত্যেকটা বিষয়ের একটা চাহিদা থাকে। যেমন একজন কৃষক যখন চাষ করে মাঠে, তখন ১ম এ কি করে? তার মধ্যে একটা অভাব কি করে জমিটা পরিষ্কার করব? যেভাবে হোক জমিটা আমাকে পরিষ্কার করতেই হবে। তার মধ্যে কিন্তু একটা চাহিদা, প্রেরণা, মোটিভেশন জাগ্রত হয়েছে। না প্রেরণাটা তার মধ্যে এসছে যে আমাকে জমিটা ক্লিয়ার করতে হবে। ঘাস আছে, পরিষ্কার করতে হবে। তাহলে ১ম এ সে যতক্ষণ পর্যন্ত জমিটা পরিষ্কার করে নতুন ফসল না বুনতে পারছে, তখন তার মধ্যে কিন্তু প্রেরণা ছেড়ে যাবে না। যখন জমিটা পরিষ্কার করলো, পরিষ্কার করার পরে নতুন একটা ফসল সেটাকে রোপণ করা হলো। তখন গিয়ে একটু স্বস্তি, যাক জমিটা ভীষণ ঘাস ছিল এখন পরিষ্কার হয়ে গেল। ব্যাস এবার আর কিছুদিন পরে ফসলটা পাবো। তার মানে কি? পরবর্তীতে আবার যখন ফসল করবে আবার তার মধ্যে পেছনে যাবে। ঠিক তেমনি কিছুদিন আগে এইচএস এর এক্সাম হয়ে গেছে। তাদের মনের মধ্যে অনেক চিন্তা-ভাবনা ছিল কিন্তু পরীক্ষার পর আরো চিন্তা বেড়ে গেল। পেছনাটা আসবে যাবে এবং তোমার লক্ষ্যটাকে পূরণ করবে। তো চলো পেছনাটা যখন মানুষের মধ্যে আসে, কিভাবে আসে সেটা আমরা একটু দেখে নেব। তো আজকে যেটা আমরা পড়ব হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। এই হচ্ছে প্রেরণা। তো পেশনাটা কি আমি আরো একবার বলি, পেশনাটা হচ্ছে কোনো একটা কাজ যখন তুমি করবে, সেই কাজটা করার জন্য ১ম এ তোমার মধ্যে একটা অভাব বোধ তৈরি হবে। যে অভাব থেকে চাহিদা আসবে। অভাব তৈরি হবে, তারপরে একটা চাহিদা আসবে এবং সেই চাহিদাটা পূরণ করার জন্য উদ্দেশ্যমূলক লক্ষ্যটাকে তোমার মানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। যেভাবেই হোক আমাকে চাহিদাটা পূরণ করতেই হবে। যেভাবেই হোক চাহিদা পূরণ করতেই হবে। সেখানে একটা অস্বস্তিকর পরিবেশ তোমাকে তৈরি করবে। অস্বস্তি লাগবে, নিজেকে অস্বস্তি মনে হবে। এবং যখন তুমি না ঠিক আছে আমি এভাবেই পূরণ করব। আমি সিওর যে এই পথে যদি আমি যাই আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারব। তো লক্ষ্যটা স্থির হয়ে গেল।
লক্ষ্য স্থির হয়ে গেলে কিন্তু তোমার চাহিদা তৃপ্তি পাবে। তো চলো কিভাবে পাবে সেটা আমরা দেখে নিই। শঙ্কর স্যারের ক্লাস বিভিন্ন ছবির মধ্য দিয়ে চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর। দেখো, তো এখানে ইংলিশ টিচার পড়াচ্ছেন স্টুডেন্টকে। তো পড়ানোর মধ্যে এখানেও কিন্তু অনেক ব্যাপার আছে। একটা স্টুডেন্টের মধ্যে কিভাবে প্রেরণা তার মধ্যে সৃষ্টি করব, তার কিন্তু দায়ভার টিচারের উপরে অনেকটা নির্ভর করে। যেমন তোমার বলার ধরন, তুমি স্টুডেন্টদের সঙ্গে যখন মিশবে, কিভাবে মিশবে তার উপরে কিন্তু তার প্রেরণা নির্ভর করে। ধরো এখানে টিচার পড়াশোনা একদম বন্ধুর মতো মিশে গেছেন। মানে যা মনে চায় সবই বলে দিচ্ছে, বন্ধুর মতো মিশছেন, সেখানে কোনো রকম বাধা থাকছে না। তার সমস্ত কোয়েশ্চেন গুলো, সমস্যাগুলো স্যারের সামনে বা ম্যামের সামনে তুলে ধরছেন। যদি এখানে এমন হতো টিচার তার সঙ্গে সেইভাবে না মেশে, যদি কোনো কোয়েশ্চেন যদি কোনো স্টুডেন্ট করে, যদি টিচার বলে একদম হয়নি বস, কিচ্ছু পারিস না তুই, তাহলে তার মধ্যে সেই কোয়েশ্চেনটা তৈরি করার, সেই কোয়েশ্চেনটা বলার পরবর্তী সময় সে চেষ্টা আর করবে না। সে শুরুতেই ভেঙে পড়বে। কাজেই রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ী যে সত্তাটা, সেটা ভীষণ প্রয়োজন। কাজেই যখন কোনো টিচার পড়াবেন, এমনভাবে পড়াবেন যাতে তার মধ্যে মোটিভেশনটা জাগ্রত হয়। না বাবা তুমি অবশ্যই পারবে। আমরা দেখি অনেক সময় বাচ্চাদেরকে মায়েরা সমালোচনা করেন যে, "তোর দ্বারা কিছু হবে না। দেখ তো পাশের বাড়ির ছেলেটা কি সুন্দর পড়ছে।" তো বাচ্চাকে কখনো সমালোচনা করা ঠিক নয়। এতে আরো খারাপ হয়। কি করতে হবে? প্রশংসা করো, পুরস্কৃত করো। যেমন তুমি যদি এই কাজটা পারো তোমাকে এটা খাওয়াবো, এটা করে খাওয়াবো। তো সবসময় কি করবে? পুরস্কার করবে, প্রশংসা করবে। এগুলো হচ্ছে কিন্তু পেশনার ভীষণ একটা গুরুত্বপূর্ণ টিপস। এমন ব্যবহার করবে যাতে তার পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। যেখানে যেমন বন্ধুর মধ্যে মিশিয়ে খুব সুন্দর একটা পরিবেশ পেল এবং পরবর্তী সময়ে কি করল? সে না এবার নিজে ঠিক করল না আমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই। যদি আমি ঠিকঠাক পড়াশোনা করি, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমার স্বপ্নে পৌঁছাতে পারবো। সে কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। এবার এই যে মোটিভেশনটা কিভাবে হবে? ১ম এ তো তুমি তো একদম তোমার লক্ষ্যে বা গোলে পৌঁছাতে পারবে না। পরপর স্টেপ বাই কিন্তু আস্তে উঠতে হবে। মাঝখানে যদি কোনো একটা স্টেপে তুমি উঠতে না পারো, তাহলে তুমি এখানে পৌঁছতে পারবে না। প্রত্যেকটা স্টেপ তোমাকে পৌঁছাতেই হবে। জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে পরপর একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে হবে এবং সেই স্টেপে যদি কোনো বাধা আসে, সে জীবনে তার আর ডেভেলপ হবে না। সেজন্য একটা স্টেপকে পার করার পরে জীবনে অনেক বাধা আসবে। অতি সহজে কখনো সাফল্যতা মেলে না। আমাদের বিবেকানন্দ বলেছিল যে, "এক দিনে বা ১ বছরের সফলতার আশা করো না। জীবনের শ্রেষ্ঠ আদর্শকে তুলে ধরো। শেষ জীবন পর্যন্ত অপেক্ষা করো। দেখবে সফল তুমি হবেই।" ক্লিয়ার? তো চলো একটু ছবিটা দেখে নেবে। এইগুলো হচ্ছে মোটিভেশন। মোটিভেশন মানে কি? যখন কোনো শিশু যখন আনন্দ থাকছে, একটা মোটিভেশন, আবার টেনশন করছে, তার মধ্যে মোটিভেশন কাজ করছে। যে কি করব? পরীক্ষা তো চলে এসেছে, আমার খুব টেনশন হচ্ছে। সেই টেনশনকে আমি কিভাবে কাটিয়ে তাকে ডেভেলপ করার চেষ্টা করব? এই বিষয়ের দায়িত্ব পিতামাতা, শিক্ষক, শিক্ষিকা প্রত্যেকেরই থাকা উচিত। তো চলো আমরা একটু ডেফিনিশনটা দেখে নেব। তাহলে যে পেশন হচ্ছে দেখে কি বলল? পেশন হচ্ছে একটা অভ্যন্তরীণ অবশ্যই ভেতর থেকে জাগে। এটা বাইরে থেকে নয়। ভেতর থেকে হবে যে না আমি কাজটা আমার করতেই হবে। এই কাজটা আমি কমপ্লিট করে তবেই ছাড়ব। যতক্ষণ পর্যন্ত না এই কাজটা কমপ্লিট করব ততক্ষণ আমি তাকে ছাড়ব না। সেটা কিন্তু পেশন না। এবং সেখানে কি করে? একটা কাজের একটা আগ্রহ সৃষ্টি করে। দেখছো? কাজের একটা আগ্রহ সৃষ্টি করবে এবং লক্ষ্য অর্জনের পথে তাকে কিন্তু পরিচালিত করে। ঠিক তেমনি যে মেইন যে কোয়েশ্চেন গুলো আমাদের এখানে যে দরকার যেটা টেটে এক্সামে আসে সেগুলো থেকেই কিন্তু আমি দিয়েছি। বেশি বড় ক্লাস নিচ্ছি না। খুব সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে একদম কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই আমি কিন্তু আজকের এই ক্লাসটা। দেখতে পাচ্ছ? পেশনার চক্রটা একটু দেখে নাও। তাহলে পেশনার চক্র মানে কি? একটা চক্রের আকারে ঘুরছে পেশনার সার্কেল এটা ঘুরছে। তাহলে দেখো ১ম এ বলছি, ১ম এ একটা অভাব আসবে। দেখেছো? প্রত্যেকটা মানুষের জীবনে অভাব যদি না থাকে তাহলে সে কিন্তু জীবনে বড় হতে পারবে না। তাই প্রত্যেককে বলব যে অনেকের বাবারা তো অনেক কিছু আছে তাকে অবশ্যই ভাবতে হবে যে আমার কি আছে? আমার তো কিছু নেই। শিশুকে বড় করতে গেলে ১ম এ তাকে অভাব দাও, অভাব শেখাও। অভাব যদি না আসে তাহলে তার মধ্যে কিন্তু শিক্ষাটা সহজে আসবে না। তাহলে ১ম এ কি হয়? সিস্টেমটা কিভাবে চলছে? ১ম এ অভাব আসলো। কোন কিছুর অভাব হলে তার চাহিদা দেখা যাবে যে অভাবটা আসলে এই অভাবটা আমি কিভাবে পূরণ করব? অভাবের পরে একটা চাহিদা দেখা গেল, চাহিদা। ধরুন আমি যদি মনে করি আমার এখন খুব পিপাসা পেয়েছে, অভাব কিসের? মানে আমার জলের অভাব দেখা গেল। জল খেতে হবে আমাকে, বাবা জল খেতে হবে। এখন কেউ যদি মুড়ি বা চিড়ে দেয়, আমার কিন্তু হবে না। আমি খাবো না। কারণ আমার কি? না আমার জলের প্রয়োজন, জলের অভাব দেখা দিয়েছে। সেই জলের খাওয়ার জন্য গলাটা আমার একদম শুকিয়ে গেছে। জল খাওয়ার জন্য আমার মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। কিন্তু অস্বস্তি যে, দেখছো? অস্বস্তিকর তাড়না যেভাবে হোক আমার জল খেতে হবে। আমি ছটফট করছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। কোন মতে জল পাচ্ছি না। শেষে দেখলাম একটা পুকুরে জল আছে। পুকুরের জল আমি তো খাবো না, নোংরা জল। কিন্তু আমার কি হতে হবে? এই যে একটা অস্বস্তিকর পরিবেশে আমাকে নিয়ে যাবে এবং সেটা হচ্ছে তাড়না। তাড়নার পর কি আসবে? আমাকে একটা উদ্দেশ্যমূলক একটা আচরণ করতে হবে। না ঠিক আছে আমাকে এইভাবেই একটা উদ্দেশ্য একটা ডিসিশন নিতে হবে। না ঠিক আছে আমি এখানে যাবো, এখানে গিয়ে আমি জলটা খেতে পারবো। যখনই জলটা খেতে পারবো আমার লক্ষ্যে পৌঁছে গেলাম। লক্ষ্যে পৌঁছে যখন আমি জলটা খেয়ে ফেললাম, তখন কি? পান করলাম যখন, তখন আমার চাহিদার
নিবৃত্ত তৃপ্তি হলো, বাহ! বাবা অনেক কষ্টে জল খেলাম গো। জল খেতে গেলে ১ম এ আমার মধ্যে ছিল অভাববোধ, তারপরে চাহিদা, চাহিদার পরে আমার মধ্যে তাড়না আসলো। তাড়নার পরে আমার সেই আচরণ, উদ্দেশ্যমূলক আচরণ করলাম। আমার লক্ষ্যে পৌঁছলাম। লক্ষ্যে পৌঁছে আমি তৃপ্তি পেলাম। এটা আমি আমার মতো বললাম উদাহরণ সহকারে যাতে তোমরা বুঝতে পারো। তোমাদের মধ্যে কি হবে না ১ম এ তোমাদের একটা থাকবে জীবনে আমি যেহেতু টেট এক্সাম দেব, আমি একজন ভালো শিক্ষক বা আমি শিক্ষিকা হতে চাই। তাহলে ১ম এ আমার এই যে একটা অভাব আমাকে কাজটা করতেই হবে। টেট এক্সামে আমাকে যেভাবেই হোক পাস করতে হবে। তার জন্য আমার যত পরিশ্রম দরকার আমি করব। দেখো জীবনের কি বলবো, কয়টা দিন ২ টো বছর যদি কষ্ট করে পরিশ্রম করে যদি সফলতা সারা জীবন পাওয়া যায়, তাহলে আমি ২ টো বছর কষ্ট করি। আর তা না কিন্তু এভাবে চললে তোমার ৪০ বছর চলে যাবে, তুমি কিন্তু কখনো চাকরি পাবে না। সেজন্য সময়টা খুব মূল্যবান। সময়ের মূল্য দিতে শেখো। দেখবে ঠিক চাকরি তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো তাহলে আমরা এখন যে উদাহরণ দেব সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি বলছে? অভাব আসলো মানে সেই শিক্ষার্থী ভাবছে আমি জীবনে একটা টিচার হব। ভালো জীবনে আমার স্বপ্ন। ছোটবেলা থেকেই আমি আমার গ্রামে যে প্রাইমারি স্কুল হোক বা আপার প্রাইমারি হোক সেখানে আমি একজন শিক্ষক হিসেবে কাজ করব। তো তার মধ্যে অভাব। এই অভাবটাকে সে পূরণ করবেই। সে প্রতিজ্ঞাবদ্ধ। অভাব থেকে তার মধ্যে চাহিদা তৈরি হয়ে গেছে। না যেভাবে হোক কাজটা আমায় করতে হবে। তখন কিন্তু তার মধ্যে একটা তাড়না মানে পেশনা তার মধ্যে ঢুকে গেছে। তার মনের ভেতরে, তার অন্তরের মধ্যে কিন্তু একটা পেশনা কিন্তু ঢুকে গেছে। সে পেশনাটা কি? না যেভাবেই হোক প্রাইমারি পরীক্ষা হোক বা আপার প্রাইমারি পরীক্ষা হোক সেখানে আমি যেভাবেই হোক পাস করতে হবে। আমাকে ভীষণ পড়তে হবে। সেই পেশনা তার মধ্যে কাজ করে গেছে যে না ঢুকে গেছে। তার মধ্যে তাড়না একটা সৃষ্টি হয়ে যাচ্ছে। তাড়না সৃষ্টি হয়েছে তার মধ্যে। তাড়না সৃষ্টি হলে এইবার সে উদ্দেশ্যমূলক আচরণ করছে। মানে এতদিন ছেলেটি যে আচরণ করত সে আচরণ কিন্তু করছেন। হঠাৎ করে স্যার বা ম্যাম কোন ক্লাসে এমনভাবে বুঝিয়েছেন, সে এখন বলছে, "না, আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি। আর সময় নষ্ট করা যাবে না।" এবং আগে যে সমস্ত আচরণগুলো করত, সে এখন আচরণ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। উদ্দেশ্যমূলক আচরণ করছে। তার বাড়িতে যারা আছেন পরিবারে, তারা বলছে, "ছেলেটা কি হলো রে? ছেলেটা তো ঘরে থাকে না। সারাক্ষণ মোবাইল নিয়ে যায়, বাড়িতে থাকে না। খেতে গেলে তাকে ডাকতে হয়। কোথায় ঘুরে বেড়ায়। আর সেই ছেলে আছে ঘরের মধ্যে এত পড়াশোনা করছে।" এবং এমন একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে, সে রীতিমতো খুব সকাল ঘুম থেকে উঠছে। আগে যে ছেলে ৭ টায় উঠতো, সে ৪ টায় উঠছে। তার মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে কি? না তার মনের মধ্যে কিন্তু মোটিভেশন আর পেশন কিন্তু জাগ্রত হয়েছে। এখন যেভাবেই হোক এই কাজটা পূরণ করা না পর্যন্ত তাকে ছেড়ে যাবে না। এবার সে উদ্দেশ্যমূলক আচরণ করার চেষ্টা করছে। মানে এবার রীতিমতো সে স্টাডি করছে, পড়াশোনা করছে। ক্লিয়ার? পড়াশোনা করার পরে এবার তার জীবনের লক্ষ্যে সে পৌঁছে গেল। লক্ষ্যে যখন পৌঁছে গেল, তখন কি হবে? বাহ! শান্তি পেলাম, চাহিদা পেলাম। এই যে এখানে এসে শান্তি বা চাহিদার নিবৃত্তি হলো। ক্লিয়ার? অনেক জীবনে অনেক পরিশ্রম করেছি বাবু। অনেক পরিশ্রম করে অনেক অভাব অনটন গেছে সংসারে। যাওয়ার পরে উদ্দেশ্যহীন হয়ে পড়েছিলাম। তারপরে এক স্যার আমাকে গাইড করলো এবং সেই মোটিভেশনটা আমার কাজে লাগলো। সেখান থেকে আমি একটা উদ্দেশ্যকে বেছে নিলাম। তারপরে আমি আমার লক্ষ্যে পৌঁছলাম। আজ আমি চাহিদার তৃপ্তি হলো। তো তারপর কিন্তু পেশাও তাকে ছেড়ে যাবে। কিন্তু কিছুদিনের জন্য ছেড়ে যাবে। কেমন? ও ছেড়ে যাওয়ার পর তুমি চাকরি, প্রাইমারি চাকরিতে বা হোক বা আপার প্রাইমারিতে জয়েন করলে, জয়েন করার পরে তোমার মধ্যে আবার একটা পেশনা হবে। কি করে আমি বাড়ি করব? যেভাবে হোক আমাকে বাড়িটা তৈরি করতে হবে। যেভাবে হোক আমাকে পরিবারকে দেখতে হবে। মানে পেশনা ছেড়ে যাবে কিন্তু বারংবার আসবে তোমার জীবনে। যতদিন পর্যন্ত তুমি বাঁচবে ততদিন পর্যন্ত পেশনা তোমাকে ছেড়ে যাবে না। তো এইটাই হচ্ছে পেশনা। এই বিষয়টা তোমরা যদি একটু ভালোভাবে বুঝতে পারো, এখান থেকে যত কোয়েশ্চেন আসুক আমার মনে হয় তোমরা দিতে পারবে। মেইন থিওরিটা ভালো করে বুঝি কি বিষয়টা কি? তা বিষয়টা যদি তুমি ডেফিনিশনটা ভালোভাবে বুঝতে পারো তাহলে যতই কোয়েশ্চেন হোক না কেন তুমি বুঝতে পারবে যে এটা কোত্থেকে কোয়েশ্চেন দিয়েছে। তাহলে এটা হচ্ছে পেশার চক্র হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। তো চলো নেক্সট চলে যাব। এর পেশনার পর্যায়গুলো যেটা আলোচনা করেছি এখান থেকেই সব বিষয়। এছাড়া কিছুই না। যারা পেশনা ইতিমধ্যে যে ক্লাসগুলো আমি নিয়েছি বা যে ক্লাসগুলো করছি, যারা ক্লাস করছো তারা ইতিমধ্যে বুঝে গিয়েছো। আমার মনে হয় এখানে আসলে আরো ইজি হয়ে যাবে। তো এখানে বলছি পেশনার যে পর্যায়গুলো কি আছে? একটা হচ্ছে প্রয়োজন সৃষ্টি মানে অভাববোধ। এই যে ১ নম্বর হচ্ছে অভাববোধ। এই দেখতে পাচ্ছ অভাব? অভাব যদি হয় যেমন এই যা বলেছিলাম আমি যে ক্ষুধা পেল আমার খিদের যে চাহিদা, অভাব, জ্ঞান লাভের অভাব এগুলো হচ্ছে কিন্তু অভাব থেকে কিন্তু পেশনার সৃষ্টি হয়। তারপরে কি হচ্ছে তাড়না, অস্বস্তিকর পরিবেশ যে আমাকে যেভাবেই হোক পূরণ করতে হবে আমার লক্ষ্যটাকে। একটা চাপ মানুষের দেখবে মানসিক উত্তেজনার চাপ সৃষ্টি হয়ে যায়। যেভাবেই হোক আমাকে এই লক্ষ্য পূরণ করতে হবে। মনে রাখবে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কিন্তু আলাদা। উদ্দেশ্য হচ্ছে খুব ছোট ধাপ। যেটা আমি এই বইটা পড়ে এখানে যাবো এটা আমার উদ্দেশ্য। উদ্দেশ্য এমন একটা বিষয় উদ্দেশ্য তোমাকে পরবর্তী জীবনে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তার হচ্ছে লক্ষ্যটা হচ্ছে বড়। উদ্দেশ্য হলো ছোট ধাপ। সিঁড়ির যে ছোট ধাপ সেটা হচ্ছে উদ্দেশ্য। এবং শেষ ধাপে যখন পৌঁছে যাবে সেটা হচ্ছে লক্ষ্য বা মেইন যে গোলটা। ক্লিয়ার?
তা না হলো এবার 3 নম্বর কি হচ্ছে লক্ষ্য পূরণ। কি লক্ষ্য পূরণ? পরীক্ষাতে আমাকে টেট পরীক্ষায় পাস করতে হবে, ভালো নম্বর পেতেই হবে। এটা হচ্ছে আমার লক্ষ্য। এবার লক্ষ্যে আমি পৌঁছে গেলাম, কার্য সম্পাদন করছি, লক্ষ্য পূরণের জন্য আমি এবার স্টাডি করার চেষ্টা করছি। কি স্টাডি করবো? ভালো নম্বর পেতে হবে। ভালো নম্বর আমার লক্ষ্য হচ্ছে আমার ভালো নম্বর পেতে হবে, কিন্তু ভালো নম্বরটা পেতে হবে তার জন্য আমি পড়াশোনা স্টাডি করছি। এবার লক্ষ্য পূরণ অর্জন করছি। যখনই লক্ষ্যটা পূরণ হয়ে যাচ্ছে তখন আমি মানসিক শান্তি বা তৃপ্তি হয়েছি, বাহ শান্তি পেলাম, বহুত কষ্ট করলাম, বহু পিছনে ঘুরলাম, অনেক পড়াশোনা করলাম, আজকে জীবনে সফলতা এসছে, মানে পেশনা তৃপ্তি পেল। এবং আমি বলবো প্রত্যেকের জীবনে, তোমাদের প্রত্যেকের জীবনে যারা যারা ভিডিওটা দেখছো এবং পেশনা সম্পর্কে যাদের সম্পূর্ণ ধারণা নিয়ে নিচ্ছ, তাদের প্রত্যেকের জীবনেই কিন্তু সফলতা আসবে যদি কিনা এই বিষয়গুলো মনের মধ্যে গেঁথে নাও। মনকে কোশ্চেন করো, নিজের অভ্যন্তরকে প্রশ্ন করো, এবং যেভাবে হোক পেশনাটাকে নিয়ে চলে আসো। পেশনা যত শক্তিশালী হবে, যত স্ট্রং হবে, তুমি তত দ্রুত ছুটতে পারবে। শুধু পড়াশোনার ক্ষেত্রে না, জীবনের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে এই মোটিভেশন বিশেষ প্রয়োজন। চলো দেখে নেব পরের বিষয় কি আছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে শিখনের ক্ষেত্রে, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে, যখন তুমি কত প্রাইমারি টেট এক্সাম দিলে, সেখানে কোয়ালিফাই করলে, ঈশ্বর কাছে প্রার্থনা করি প্রত্যেকে চাকরি হোক। তো চাকরি পাওয়ার পরে এবার তুমি তোমার ছাত্রদের, তোমার স্টুডেন্টদের কিভাবে তুমি তাদের মধ্যে পেশনা জাগ্রত করবে। কারণ তোমার মধ্যে মোটিভেশন ছিল যে জীবনে আমি ভালোভাবে পড়াশোনা করে, যে চাহিদা ছিল, যে অভাববোধ ছিল, যে লক্ষ্য ছিল, এবং লক্ষ্য পূরণ করেছো, পূরণ করে একটা চাকরি পেলে। তো তোমার পরবর্তী তোমার স্টুডেন্টরা যাতে চাকরি পায়, তাদের মধ্যে কিভাবে পেশনা তুমি সৃষ্টি করবে, কিভাবে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে, কিভাবে তাদের মনের ভিতরে এমনভাবে পেশনা সৃষ্টি করবে যাতে তারা নিজেরাই পড়াশোনা করতে পারে এবং পড়াশোনার প্রতি তাদের ঝোঁক যায়, সেই বিষয়গুলো একটু বলবো। আশা করি ওই বিষয় থেকে তোমরা বুঝতে পারো। 1 নম্বর কি বলছে? তাদের মধ্যে এমন কিছু বিষয় বলেছে যে আগ্রহ সৃষ্টি হয়, মানে আমার জীবনে যা যা ঘটনাগুলি ঘটেছে সেগুলি একটু ব্যাখ্যা করলাম। আমি এমন কিছু বলবো তারা যেন পড়াশোনার প্রতি ফোকাস দেয়। এটা হচ্ছে যেভাবে হোক আমাকে আগ্রহটা সৃষ্টি করতে হবে। 2 নম্বর মনোযোগ, যে পাঠে যাতে একাগ্রতা আসে, মনোযোগ যাতে আসে। আমি অনেক সময় দেখি যে শিশু হয়তো বইটা খুলে বসে আছে কিন্তু পড়ার মনোযোগ তার মধ্যে নেই, বাইরে হয়তো মনোযোগ রয়েছে। সেজন্যই যখন তুমি পড়াবে তখন আগ্রহ এবং মনোযোগ সহকারে পড়াবে। এবং সেখানে কি করতে হয়, যদি আমি মনোযোগ সহকারে পড়াতে চাই তাহলে আমাকে বিষয় সম্পর্কে নলেজ থাকতে হবে। যদি বিষয় সম্পর্কে আংশিক তোমার মধ্যে নলেজ থাকে তাহলে দেখবে ক্লাসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, তোমাকে মানবে না, হইচই চেঁচামেচি করবে। আর যদি কনসেপ্ট ক্লিয়ার তোমার মধ্যে ধারণা থাকে তাহলে তুমি ভালো পড়াতে পারবে। এবং পড়ানোর সময় চেষ্টা করবে গল্পের আকারে, ছবির আকারে পড়াবে, দেখবে আগ্রহ মনোযোগ তুমি সৃষ্টি করতে পারবে। ক্লিয়ার? 3 নাম্বার, এই যে ও পাঠে যখন পড়াশোনা যখন করবে, স্টাডি যখন করবি, তখন তার মধ্যে অনেক সমস্যা, অনেক বাধা আসবে। সেই বাধাগুলো কাটিয়ে যাতে উঠতে পারে তার ব্যবস্থা তোমাকে করতে হবে। কোন স্টুডেন্ট পড়তে কোথাও বাধা পারছে না, সেই বিষয়টা তোমার কাছে নিয়ে এসছে। স্যার এটা বুঝতে পারছে না, ম্যাম বুঝতে পারছে না। সেটা তোমাকে এমনভাবে সলিউশন করতে হবে যে তার মধ্যে পড়ার যে কৌতূহলটা সেটা আরো বেড়ে যায়। ক্লিয়ার? তো এটাই এখানে বলতে চাইছে যে বাধা সত্ত্বেও কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে তোমাকে। তবেই তো সফল হবে। জীবনে চলার পথে যদি বাধা না আসে, কে বলেছিল? বিবেকানন্দ বলেছিল যে জীবনে চলার পথে যদি বাধা না আসে তাহলে ভাববে তুমি ভুল পথে হাঁটছো। কারণ একই লক্ষ্যের পিছনে আরো হাজার, হাজার শিক্ষার্থী ছুটছে। তুমি যে টেট এক্সাম দিতে চলেছ, তুমি একা দিচ্ছ না, তোমার সঙ্গে আরো লক্ষ, লক্ষ স্টুডেন্ট তারা একই পরীক্ষা দিতে চলেছে। তাই পথে বাধা আসবে। যদি বাধা না আসে তাহলে ভাববে ভুল পথে হাঁটছো। তাই বলতে চাইছি যে পড়াশোনা করতে, করতে দেখবে অনেক বাধা আসছে, সংসারে অশান্তি আসছে, পড়াশোনায় মনোযোগ আসছে না। সবগুলো কাটিয়ে নাও। কাটিয়ে একদম একাগ্রতা হয়ে যাও যে না আমাকে চাকরিটা পেতেই হবে। আমার জীবনে মেইন উদ্দেশ্য, মেইন লক্ষ্য হচ্ছে একটা চাকরি। সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট যাই হোক না কেন, সেখানে আমায় পৌঁছে তবে আমি ছাড়বো। তার আগে আমি অন্য কোনো দিকে তাকাবো না। তবেই তুমি পারবে। জীবনে কিছু পাওয়ার জন্য স্যাক্রিফাইস করতে হয় অবশ্যই। নাহলে তো পাবে না। ক্লিয়ার? তো 4 নম্বর লক্ষ্য নির্ধারণ। অবশ্যই অন্ধের মতো ছুটে তো হবে না। তুমি পেশনা তোমার মধ্যে সৃষ্টি হয়েছে, কোনো লক্ষ্যই নেই। তা হবে না। তুমি যদি একটা লক্ষ্য ঠিক রাখো। ২ নৌকায় পাওয়া দিতে নেই। তাহলে কোনো নৌকাতে তুমি উঠতে পারবে না। এদিকেও পারবে না, এদিকেও পারবে না। জলে পড়ে যাবে। সেটা লক্ষ্যটাকে ১ম এ ঠিক করতে হবে যে আমি লক্ষ্যটা কি আমার জীবনে? আমি কি হব? তোমার যেটা জোর করে কোনো কিছু পাওয়া যায় না। তোমার যদি মনে হয় যে না আমার টিচার লাইনটা ভালো লাগে না, আসবে না কিন্তু। তোমার মনকে কোয়েশ্চেন করো। তুমি জীবনে কি হতে চাও? অ্যান্সার পেয়ে গেলে এবার তার পেছনে তুমি ছোটো। অবশ্যই পূর্ণ হবে লক্ষ্য। ক্লিয়ার? বলছে শিক্ষার মান, অবশ্যই শিক্ষক যখন পড়াবেন এমনভাবে পড়াবেন যাতে শিক্ষার মান যাতে ডেভেলপ হয়,
শিক্ষার্থীদের শিখন যে পরিবেশটা আরো সুন্দর করে তুলতে পারি এবং তারা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা কিন্তু একজন শিক্ষককেই করতে হবে। ৬ নম্বর কি বলছে? আত্মবিশ্বাস। মানে সাফল্যের তোমাকে আত্মবিশ্বাস মানে দেখবে তোমরা যখন পড়াশোনা স্টাডি যখন ভালোভাবে করবে না, তখন তোমাদের মনের মধ্যেই এমন একটা বিষয় চলে আসবে, চাকরি পাবো না মানে তাই হয়। ডিসেম্বর পরীক্ষায় ১৪০ পাবোই পাবো। আমি যতটুকু নলেজ নিয়েছি, যতটুকু পড়েছি সিওর। তোর মনের মধ্যে বলে দেবে, একদম সিওর পাবোই। আর যারা কি করবে? যারা ওই চাকরির নোটিশ যখন আসবে, বিজ্ঞপ্তি যখন বেরোবে তখন ফর্ম ফিল আপ করছে। এই ফর্ম ফিল আপ করেছে, চল ২ টো বই কিনতে হবে এবার। বই কিনে স্টাডি করছে। তাদের কিন্তু সফলতা আসবে না। যারা ১ম থেকে যারা পড়বে তাদের কিন্তু সফলতা অবশ্যই আসবে। তার কারণ তার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত হবে না? অবশ্যই পড়েছি তো এবং আমি জানি কোন টপিক থেকে কোন কোয়েশ্চেন আসছে। যখন কোন একটা প্রশ্ন আসবে তখন তুমি বলে দেবে কোন চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনটা এসছে। এই মোটিভেশন নিশ্চয়ই আমরা পড়েছি এখান থেকে এসছে। ব্যাপারটা কি? সেখানে যদি তোমার কমন কোয়েশ্চেন না আসে, এই মোটিভেশনের যে থিওরিটা আছে এখান থেকে বেস করে এর উপর ডিপেন্ড করেই কিন্তু তোমরা অ্যান্সার দিতে পারবে। কারণ তোমার মোটিভেশন যে বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার তোমার কাছে। সেজন্যই এখান থেকে যা কোয়েশ্চেন আসুক তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে। যারা এমসিকিউ পড়বে তারা সমস্ত শুধু মুখস্থ বিষয়গুলো অ্যান্সার করতে পারবে। বাকিগুলো করতে পারবে না। কারণ ওখানে পরীক্ষার যে সময় সেটা খুব কম, সংক্ষিপ্ত সময়। ওই সময়ের মধ্যে কমপ্লিট করতে না পারলে তুমি পারবে না। অত চিন্তা ভাবনার তখন প্রয়োজন হবে না। যদি থিওরিটা তোমার জানা থাকে তাহলে তুমি অ্যান্সার দিয়ে আসতে পারবে। ক্লিয়ার? তাহলে এবং যারা পড়বে না তাদের মধ্যে কি, ওট এবারটা হলো যা হলো, হলো। পরের বার দেখছি। কিছুই পড়িনি, ভয় লাগছে। ভয় তো লাগবেই। কারণ তুমি তো তোমার মধ্যে আত্মবিশ্বাস নেই। কিন্তু এখানে যারা ১ম থেকে যে পড়ছে তার মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সে জানে যে অবশ্যই দেখছি কি করা যায়। নিশ্চয়ই হবে। ক্লিয়ার? ৭ নাম্বার কি? পেশনা যাদের মধ্যে থাকে তাদের মধ্যে একটা নতুনত্ব বা ক্রিয়েটিভিটি একটা ব্যাপার থেকে যায়। কারণ তারা সাধারণ থেকে তারা বিশেষের দিকে যায়। এবং তাদের মধ্যে নতুন চিন্তা ভাবনা, কোনো কিছুকে নতুন করে তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা, এই বিষয়গুলো তাদের মধ্যে থাকে। ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা তাদের মধ্যে কিন্তু দেখা যায়। যাদের মধ্যে পেশনাটা বেশি পরিমাণে থাকে। ওকে? এবং শেষে কি বলছে? পেশনা হচ্ছে শিক্ষার একটা প্রাণ শক্তি। কি বলছে? অবশ্যই প্রাণে যদি না থাকে তাহলে বাঁচবে কি করে? পেশনা যদি না থাকে তুমি জীবনে এগোবে কি করে? তাহলে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে পেশনা হচ্ছে একটা প্রাণ শক্তি। ক্লিয়ার? কি সুন্দর একটা লাইন বলেছে, প্রাণ শক্তি। তার মানে কি হচ্ছে? পেশনা ছাড়া কোন কাজ সম্ভব হয় না। কোন কাজ অ্যাক্টিভ হবে না। কোন কাজ তুমি করতে পারবে না। কার্যকর হয় না। দেখেছো? আর শিক্ষকের কর্তব্য কি? শিক্ষার্থীদের মধ্যে যথাযথ পেশনা সৃষ্টি করা। আমি অবশ্যই তোমাদের বলেছি যে যখন স্টুডেন্টকে যখন পড়াবেন তখন অবশ্যই বাহবা দেবে। "খুব ভালো হয়েছে, বসো। অবশ্যই তুমি পারবে। খুব ভালো তুমি।" এরকমভাবে বলবে এবং তার পড়াশোনার প্রতি তার অবশ্যই মনোযোগ সৃষ্টি হবে। তার প্রতি প্রেরণা তৈরি হবে। এই হচ্ছে পেশনার গল্প। তো প্রত্যেককে বলব খুব ভালোভাবে বিষয়টা ফলো করো। আশা করি এই বিষয়টা নলেজ নিলে এখান থেকে যা কোয়েশ্চেন আসবে তোমরা লিখে আসতে পারবে। আর ভিডিওটা যদি সত্যিই খুব ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। খুব ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে।